বিসমিল্লাহির রহমানির রহিম। মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীসহ যে সকল শিক্ষার্থী আমার ক্লাস দেখছো এবং শুনছো তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি সিমাউল ফিরদাউসি, প্রভাষক, জীববিজ্ঞান, মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় আলোচনা করব, যার বিষয়বস্তু হলো কোষ বিভাজন। তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ। একটি বীজ থেকে চারাগাছ উৎপন্ন হয়েছে। এই বীজ থেকে চারাগাছ উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়া, সেটি কোষ বিভাজনের কোন প্রক্রিয়া? আশা করি তোমরা জানো। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, অর্থাৎ একটি বীজের ভেতরের কোষগুলো মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে চারাগাছ উৎপন্ন করে। আমি এটি তোমাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম। তো আমরা আজকে পড়ব মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে। এই আলোচনা শেষে তোমরা কোষ বিভাজনের পরিচয় বলতে পারবে, কোষ বিভাজনের প্রকারভেদ পার্থক্য করতে পারবে, মাইটোসিস প্রক্রিয়া বর্ণনা করতে পারবে, জীবনে ইন্টারফেজ ও কোষচক্রের গুরুত্ব বর্ণনা করতে পারবে। প্রথমেই আসি কোষ বিভাজন। আমাদেরকে মাইটোসিস প্রক্রিয়া জানার আগে জানতে হবে কোষ বিভাজন কি। যদিও তোমরা এই বিষয়ে নবম দশম শ্রেণীতে পড়েছ, তো তোমরা সেখানে পড়েছ যে কোষ বিভাজন হলো যে প্রক্রিয়ায় একটি জীবকোষ বিভাজিত হয়ে দুটি বা চারটি কোষের সৃষ্টি করে তাকে বলা হয় কোষ বিভাজন। এক্ষেত্রে যে কোষটি বিভাজিত হয় তাকে বলা হয় মাতৃকোষ, আর যে কোষটি সৃষ্টি হয় তাকে বলা হয় অপত্য কোষ বা ডটার সেল। আবার বলছি, যে কোষটি বিভাজিত হয় তাকে বলা হয় মাদার সেল বা মাতৃকোষ, আর যে কোষটি সৃষ্টি হয়, নতুন সৃষ্টি হয়, তাকে বলা হয় অপত্য কোষ বা ডটার সেল। বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং 1882 খ্রিস্টাব্দে সামুদ্রিক স্যালামান্ডার কোষে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। কোষ বিভাজনকে তিনটি ভাগে বিভক্ত করা হয়। তিন ধরনের কোষ বিভাজন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এক ধরনের বিভাজন হচ্ছে অ্যামাইটোসিস, দ্বিতীয় বিভাজন পদ্ধতি হচ্ছে মাইটোসিস, তৃতীয় বিভাজন পদ্ধতি হচ্ছে মায়োসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? অ্যামাইটোসিস কোষ বিভাজন হলো যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কোনো ধরনের জটিল মাধ্যমিক কোনো পর্যায়ে সম্পন্ন হয় না। সরাসরি একটি কোষের উপাদানগুলো দুটি ভাগে বিভক্ত হয়ে দুটি নতুন কোষে পরিণত হয়। সেই প্রক্রিয়াকে বলা হয় অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এটি সরাসরি সংঘটিত হয়, কোনো ধরনের জটিল প্রক্রিয়া এখানে সংঘটিত হয় না। সাধারণত এককোষী জীবগুলো এই প্রক্রিয়ায় বংশবিস্তার করে থাকে, যেমন কিছু ইস্ট, তারপরে অ্যামিবা এবং অন্যান্য এককোষী জীবগুলোর জন্য অ্যামাইটোসিস প্রক্রিয়া প্রয়োজন বংশবিস্তারের জন্য। এরপরে আসো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। আমরা প্রথমে সংজ্ঞা জেনে ফেলি। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া কাকে বলা হয়? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ বা একটি মাতৃকোষ সে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম একবার মাত্র বিভাজিত হয়ে দুটি সম আকৃতি ও সমগুণ সম্পন্ন কোষের সৃষ্টি করে, তাকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। তো এখানে যেহেতু নতুন সৃষ্ট কোষগুলো মাতৃকোষের মতোই হয়ে থাকে, গুণাগুণও মাতৃকোষের মতোই থাকে, কোষের উপাদানও একই রকম থাকে মাতৃকোষের মতো, সেই জন্য মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয়। মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম একবার মাত্র বিভাজিত হয়। সাধারণত ডিপ্লয়েড জীবের দেহকোষগুলো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়ে থাকে। এরপরে মায়োসিস কোষ বিভাজন। মায়োসিস কোষ বিভাজন কাকে বলে?
মায়োসিস কোষ বিভাজন হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয় আর ক্রোমোজোম বিভাজিত হয় মাত্র একবার, এবং এই প্রক্রিয়ায় বিভাজিত হয়ে একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষের সৃষ্টি হয়, তাকে মায়োসিস বিভাজন বলা হয়। এক্ষেত্রে অপত্য কোষে যেহেতু মাতৃকোষের বিভাজনের নিউক্লিয়াস বিভাজনের সময় নিউক্লিয়াসের ভেতরের ক্রোমোজোম শুধু একবার বিভাজিত হয় আর নিউক্লিয়াসটা দুইবার বিভাজিত হয়, সেজন্যে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা নিউক্লিয়াস মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার চেয়ে কমে যায়, অর্ধেক কমে যায়। সেজন্যে মায়োসিস কোষ বিভাজনকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। সাধারণত জনন মাতৃকোষগুলো, ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষগুলো জনন কোষ সৃষ্টির সময় মায়োসিস কোষ বিভাজন জনন মাতৃকোষে সংঘটিত হয়। তাহলে আমরা 3টি কোষ বিভাজনের সংজ্ঞা জানতে পারলাম: অ্যামাইটোসিস প্রক্রিয়া, মাইটোসিস প্রক্রিয়া এবং মায়োসিস প্রক্রিয়া। মাইটোসিসের অপর নাম বলেছি সমীকরণিক বিভাজন, মায়োসিসের অপর নাম হচ্ছে হ্রাসমূলক বিভাজন। মাইটোসিসের অপর নাম সমীকরণিক বা ইকুয়েশনাল বিভাজন, ইকুয়েশনাল ডিভিশন অর সমীকরণিক বিভাজন। এবার আমরা এক নতুন বিষয় আলোচনা করব, যেটি তোমরা নবম দশম শ্রেণীতে পড়োনি সে বিষয়ে। যেহেতু আজকের ক্লাসে আমরা মাইটোসিস বিভাজন নিয়ে আলোচনা করব, তাহলে মাইটোসিস বিভাজনে আসলে কি কি ঘটে থাকে সে বিষয়গুলো আমাদের জানা দরকার, বা বিভাজনের জন্য কি প্রয়োজন সে বিষয়গুলো আমাদের জানা দরকার। মাইটোসিস কোষ বিভাজনের সংজ্ঞায় যেটি আমি বলেছি, আরেকটি বিষয় তোমাদেরকে বলা হয়নি, সেটি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনে মূলত 2টা ধাপ, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। এটা আমরা পরবর্তী ইয়েতে পড়ব, মাইটোসিস কোষ বিভাজনের যে ধাপসমূহ সেখানে পড়ব। তবে এখানে আমরা যে প্রথমে বলেছি যে কোষ বিভাজন প্রথম দেখেন 1882 সালে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে কোষ বিভাজন দেখার আগেই কিন্তু বিজ্ঞানী শ্লাইখার ক্যারিওকাইনেসিসটা দেখেছিলেন। এটি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে মাইটোসিস বিভাজনটা প্রত্যক্ষ করেছিলেন ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে, আর ক্যারিওকাইনেসিস মূলত প্রথম প্রত্যক্ষ করেন বিজ্ঞানী শ্লাইখার 1879 সালে। আচ্ছা, সামনে গেলে আমরা সেটি আবার দেখব। তাহলে মাইটোসিসের বৈশিষ্ট্যে আমরা কি কি পেলাম? এই প্রক্রিয়ায় ক্রোমোজোম 2 ভাগে বিভক্ত হয়, নিউক্লিয়াস মানে একবার বিভাজিত হয়ে 2টা ভাগে বিভক্ত হয়। তারপরে হচ্ছে মাতৃকোষের সমগুণ এবং সম আকৃতি সম্পন্ন অপত্য কোষ সৃষ্টি হয়। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। অপত্য কোষ বৃদ্ধি পেয়ে মাতৃকোষের সমান আয়তনের হয়ে যায়। এগুলো হলো মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য। এখন বিভাজনের আগে একটা কোষকে বিভাজিত হবে কি হবে না, বা বিভাজিত হওয়ার জন্য কি কি প্রয়োজন, এর জন্য কিছু প্রস্তুতি প্রয়োজন। তো সব কিছু মিলিয়ে একটি কোষ, সব কিছু মিলিয়ে যা বলছিলাম যে একটি কোষ সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে এর বিভাজন, এই 3টি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন করে তাকে বলা হয় কোষ চক্র বা সেল সাইকেল। তাহলে একটি কোষে মূলত কি কি ঘটে? কোষটি প্রথমে সৃষ্টি হয়, এরপরে এর বৃদ্ধি হয়, পরবর্তীতে এটি আবার বিভাজিত হয়। এই 3টি প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলতে থাকে। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে 100 ট্রিলিয়ন কোষ থাকে, এবং দেহকে যদি সুস্থ রাখতে হয় আর দেহ বৃদ্ধি পেতে হয় এবং স্বাভাবিক ক্রিয়াগুলো চলতে হয়, তাহলে কোষকে সঠিক সময়ে বিভাজিত হতে হবে। এই বিভাজনের জন্য পুরো এই 3টি বিষয় চক্রাকারে চলতে থাকে। কি কি বললাম? সৃষ্টি, বৃদ্ধি এবং বিভাজন। অর্থাৎ সংক্ষেপে যদি আমরা বলি তাহলে হচ্ছে একটি কোষ সৃষ্টি, বৃদ্ধি এবং বিভাজন, এই 3টি কাজের যে চক্র তাকে বলা হয় সেল সাইকেল বা কোষ চক্র। তবে যদিও কোষের বিভাজন হতে হয়, কোষের দেহের বৃদ্ধি,
দেহের অন্যান্য বিপাকীয় কাজ চলার জন্য। দেহে কিন্তু কিছু কিছু উদ্ভিদ এবং প্রাণীদেহে কিছু কোষ আছে যেগুলো আর বিভাজিত হয় না। সেই কোষগুলো কী কী? উদাহরণ হচ্ছে প্রাণীদেহের পূর্ণাঙ্গ লাল রক্তকোষ, তারপরে পেশিকোষ, এরপরে স্নায়ুকোষ বা নিউরন, তারপরে আছে উদ্ভিদের স্থায়ী কোষগুলো, এগুলো আর বিভাজিত হয় না। তো বিভাজিত যে কোষগুলো হয় সেই কোষগুলোর কোষচক্রই আমরা এখানে দেখব। এখানে আমরা চারটি বিষয় দেখতে পাচ্ছি, একটা হচ্ছে M, একটা হচ্ছে G1, একটা S আর একটা G2। এখানে G1 থেকে শুরু করে G2 পর্যন্ত পুরো যে দশা, এই দশাটির নাম হচ্ছে ইন্টারফেজ। G1 থেকে G2 পর্যন্ত, G1 থেকে G2 পর্যন্ত যে দশা, এটাকে বলা হয় ইন্টারফেজ। আর এমটা হলো বিভাজন পর্যায় বা মাইটোসিস, মাইটোটিক ফেজ, যেটাকে আমরা মাইটোসিস বলছি। তাহলে কোষচক্রের প্রধানত ধাপ হচ্ছে দুইটি, একটি হচ্ছে এম ফেজ আর একটি হচ্ছে ইন্টারফেজ। এটিকে কি বললাম? ইন্টারফেজ। G1 থেকে G2 পর্যন্ত পুরোটা ইন্টারফেজ, আর এটি হলো এম ফেজ। কোষচক্রের এম ফেজে সময় ব্যয় হয় পুরো একটি কোষ বিভাজন, সৃষ্টি, বৃদ্ধি, বিভাজনের মধ্যে এম ফেজে সময় ব্যয় হয় মাত্র পুরো সময়ের 5 থেকে 10%। আর ইন্টারফেজ দশায় সময় ব্যয় হয় 90 থেকে 95%। কেমন? তো এখন আমরা ইন্টারফেজে কি কি ঘটে, কোষচক্রের ইন্টারফেজে কি কি ঘটে সে বিষয়গুলো দেখব। এখানে দেখো যে G1, আমরা যেটি দেখছিলাম যে একটা হচ্ছে G1, একটা S ধাপ আর একটা হচ্ছে G2। এই তিনটা ধাপ কিসের অন্তর্ভুক্ত বলেছি? ইন্টারফেজ। ইন্টারফেজ কি? ইন্টারফেজ হচ্ছে কোষের প্রস্তুতি পর্যায়, কোষ বিভাজনের জন্য প্রস্তুতি পর্যায়, এটাকেই বলা হয় ইন্টারফেজ। তো G1 দশায় কি ঘটে? G1 দশায় কি ঘটে? G1 হচ্ছে G1কে অন্যভাবে বলা যায় গ্যাপ 1, G1 দশা। এই ধাপে, ইন্টারফেজের এই ধাপে একটা কোষ পরবর্তী বিভাজনে অংশগ্রহণ করবে কি করবে না সে সিদ্ধান্ত হয়। এবং G1-এই সাইক্লিন নামক এক প্রকার প্রোটিন তৈরি হয়, যেটা সিডিকে সাথে যুক্ত হয়ে সমগ্র প্রক্রিয়ার গতিটাকে ত্বরান্বিত করে বা নিয়ন্ত্রণ করে, এবং নিয়ন্ত্রণ করে। সিডিকে কি? সিডিকে হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এনজাইম। এটার সাথে এক ধরনের প্রোটিন যুক্ত হয় এবং কাজটাকে ত্বরান্বিত করে। হ্যাঁ, এবং এই ধাপে প্রয়োজনীয় অন্যান্য প্রোটিন, আরএনএ এবং ডিএনএ প্রতিলিপনের জন্য যে সকল উপাদান দরকার সেগুলো তৈরি হয়। যে কোষটা বিভাজিত হবে তার এই ধাপে এই বিষয়গুলো তৈরি হয়। আর যে কোষটি পরবর্তীতে বিভাজিত হবে না সেটা এই G1 ধাপেই, G1 উপপর্যায়ে আবদ্ধ থাকে 1 সপ্তাহ বা আমৃত্যু। এই G1 পর্যায়ে ওই কোষটা থেকে যায়। মোট কোষচক্রের 30 থেকে 40% সময় G1 দশায় ব্যয় হয়। এরপরে আমরা আসি S ধাপ, S উপপর্যায়ে। S হচ্ছে মূলত সিনথেসিসের সংক্ষিপ্ত রূপ, সিনথেসিস বা সংশ্লেষণ। এখানে কি সংশ্লেষণ হয়? এই যে মাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন হবে, মাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন হওয়ার জন্য তোমরা নবম দশম শ্রেণীতে যেটা পড়েছো সেটা হচ্ছে ক্রোমোজোমগুলো বিভাজিত হচ্ছে। তাহলে ক্রোমোজোমের উপাদান কি? ক্রোমোজোমের উপাদান হলো ডিএনএ। ডিএনএ যদি নতুন করে সৃষ্টি না হয় তাহলে একটি ক্রোমোজোম দুইটি ক্রোমোজোমে কীভাবে পরিণত হবে? সেজন্যেই সংশ্লেষণ পর্যায়ে বা সিনথেসিস পর্যায়ে যেটি সংগঠিত হয় সেটি হচ্ছে ক্রোমোজোমের যে ডিএনএ আছে, ডিএনএ সূত্রগুলোর প্রতিলিপন এই ধাপে সংগঠিত হয় বা ডিএনএ সূত্রগুলো সংশ্লেষিত হয়। নতুন ডিএনএ সংশ্লেষণ হয় S উপধাপে। এখন তোমাদের প্রশ্নে এরকম আসতে পারে এই চক্র বা এমনিতেই কোষচক্রের S ধাপে যে প্রক্রিয়াটি সংগঠিত হয় সেটি
বর্ণনা করো, কিভাবে সংগঠিত হয় সেটি বর্ণনা করো। সেক্ষেত্রে তোমাদেরকে ডিএনএ সংশ্লেষণের, নতুন ডিএনএ সংশ্লেষণের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়া পুরোটাই বর্ণনা করতে হবে। সেটা যেহেতু আমরা অন্য ক্লাসে নিয়েছি, আমি আজকে আর এখানে বর্ণনা করছি না। তাহলে এস উপধাপে কী সংগঠিত হয় বলেছি, ডিএনএ সংশ্লেষিত হয়, নতুন ডিএনএ তৈরি হচ্ছে। এখানে সময় ব্যয় হয় 30 থেকে 50 ভাগ। এরপরে G2 বা গ্যাপ 2 উপপর্যায়, এটি হলো এম ফেজে প্রবেশ করার প্রস্তুতি পর্যায়। এই উপপর্যায়ের প্রধান কাজ হচ্ছে মাইক্রোটিউবুল গঠনকারী যে সমস্ত পদার্থ সেগুলোর সংশ্লেষণ, তারপরে যাতে স্পিন্ডল যন্ত্র তৈরি হতে পারে। এরপরে সেন্ট্রোজোম, দুটি সেন্ট্রোজোমে পরিণত হয় এই G2 দশায়, কি মাইক্রোটিউবুল উৎপাদনের জন্য প্রয়োজনীয় প্রোটিন। তারপরে একটি সেন্ট্রোজোম দুটি সেন্ট্রোজোমে পরিণত হওয়া, এগুলো G2 দশায় সৃষ্টি হয়। তারপরে হলো এই ধাপে, এই উপধাপে আরও যে বিষয়গুলো প্রয়োজনীয় শক্তি এটিপি উৎপন্ন হয়। এরপরে G2 থেকে যদি মাইটোসিস ধাপে প্রবেশ করতে হয় কোষকে, তাহলে এক ধরনের ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর নামক প্রোটিনের প্রয়োজন পড়ে। কি বললাম? ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, সংক্ষেপে MPF, এক ধরনের প্রোটিন প্রয়োজন পড়ে। আর এই আমরা যে বললাম ইন্টারফেজে G1 S এবং G2 তিনটা উপধাপ। তো G1-এ কিছু কিছু কোষ G1 দশায় থেকে যায়, যেগুলো আর বিভাজিত হবে না। আর কিছু কোষ আছে G2 দশায় এসে ওই অবস্থায় থেকে যায়, আর বিভাজন পর্যায়ে প্রবেশ করে না। আর যে সকল কোষ বিভাজন পর্যায়ে প্রবেশ করে তারা পরবর্তীতে তাদের ভেতরে পরবর্তীতে মাইটোসিস বিভাজনটা সংগঠিত হয়। তো G2 উপধাপে মোট সময়ের 10 থেকে 20 ভাগ সময় ব্যয় হয়। তো এই যে G1 থেকে G2 পর্যন্ত আমরা দেখলাম বিভিন্ন উপাদান তৈরি হলো এবং কোষটিকে মাইটোসিস বিভাজনের জন্য প্রস্তুত করলো। এই ধাপটার বা ইন্টারফেজে, এই যে আমরা বললাম এটা হচ্ছে ইন্টারফেজ দশা, বিভাজনের পূর্ববর্তী প্রস্তুতি দশাটাকে ইন্টারফেজ দশা বলা হয়। এটা কেন প্রয়োজন? এটা এই জন্যেই প্রয়োজন যে এটা যদি সংগঠিত না হয় তাহলে কোষটি পরবর্তীতে বিভাজিত হতে পারবে না। এরপরে ডিএনএ প্রতিলিপন হতে পারবে না, নতুন ডিএনএ সৃষ্টি হবে না। তারপরে হচ্ছে এই বিভাজনে তোমার স্পিন্ডল যন্ত্র প্রস্তুত হচ্ছে, তারপরে মাইক্রোটিউবুল সৃষ্টি হচ্ছে, কোষের জন্য প্রয়োজনীয়, কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় এটিপি উৎপন্ন হচ্ছে। তাহলে মাইটোসিস বিভাজনের জন্য ইন্টারফেজ খুবই গুরুত্বপূর্ণ। আর ইন্টারফেজ যদি না হয় তাহলে মাইটোসিস সম্পন্ন হতে পারবে না। মাইটোসিস সম্পন্ন হতে না পারলে জীবের অনেকগুলো কাজ কি হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে। যেমন তার যে স্বাভাবিক বৃদ্ধি সেটি ঘটবে না, তার যে বংশবৃদ্ধি সেটি হওয়ার জন্য যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হওয়া দরকার সেগুলো হবে না। আস্তে আস্তে বংশ হয়ে যাবে, বংশবৃদ্ধি বন্ধ হয়ে যাবে। এভাবে একটি কোষের বিভাজনের জন্য যেমন ইন্টারফেস প্রয়োজন, তেমনি একটি জীবের বৃদ্ধি এবং বংশবিস্তারের জন্য ইন্টারফেস খুবই গুরুত্বপূর্ণ। আর ঠিক একই কারণে কোষচক্র গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কোষচক্র থেকে বুঝে নিলাম যে মাইটোসিস বিভাজনের জন্য এবং জীবের জীবনের জন্য কোষচক্র খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা আমাদের মূল আলোচ্য বিষয়ে চলে আসি। আমাদের আজকের পাঠ্য বিষয় ছিল মাইটোসিস। এতক্ষণ পর্যন্ত মাইটোসিস জানার আগে কোষ বিভাজন কি, সেটি কত প্রকার, কি কি সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জেনেছি এবং মাইটোসিস প্রক্রিয়া সংগঠিত হতে হলে কি কি বিষয় প্রয়োজন সেগুলো আমরা জানলাম। এখন আমরা মূলত কোষচক্রের এমফেজ পর্যায়ে আলোচনা করব। এমফেজ পর্যায়টাই হচ্ছে মাইটোসিস বিভাজন, যেটি আগে তোমাদেরকে বলেছি যে মাইটোসিস কোষ বিভাজনটি পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে। মাইটোসিস কোষ বিভাজন মূলত দুটি ধাপে সংগঠিত হয়। যেহেতু বিভাজন প্রক্রিয়াটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটিকে আলাদা কোনো ধাপে বিভক্ত করা যায় না, তারপরও বর্ণনার সুবিধার্থে এটিকে দুটি ভাগে
আলোচনা করা হয়। একটা হচ্ছে প্রথমে নিউক্লিয়াসটা বিভাজিত হয়, পরবর্তীতে নিউক্লিয়াস দুই ভাগে বিভক্ত হওয়ার পরে সাইটোপ্লাজমের বিভাজন হয়। সেই দৃষ্টিকোণ থেকে এটাকে মাইটোসিস পর্যায়কে প্রধানত দুইটা ধাপে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে কেরিওকাইনেসিস বা মাইটোটিক বিভাজন, আরেকটা হচ্ছে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন। কেরিওকাইনেসিসে মূলত নিউক্লিয়াসের বিভাজনটা সংঘটিত হয়। এই কেরিওকাইনেসিস দেখেছিলেন বিজ্ঞানী শ্লাইখার 1879 সালে। হ্যাঁ, তো কেরিওকাইনেসিসে অনেকগুলো জটিল পর্যায় সংগঠিত হয়, সেগুলোকে সহজে আলোচনার জন্য মোট 5টা উপধাপে বিভক্ত করা হয়েছে কেরিওকাইনেসিসকে। সেগুলো তোমরা ক্লাস 9-এই পড়েছো, যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। প্রোফেজে আবার তুমি যদি প্রোফেজকে এভাবে আলোচনা করো যে প্রোফেজের আর্লি প্রোফেজ, তারপরে হচ্ছে প্রোফেজের মধ্যবর্তী ধাপ এবং প্রোফেজের শেষ ধাপ, এভাবে করে আলোচনা করলে আমরা দেখব। আমি আজকে মাইটোসিস কেরিওকাইনেসিসের যে বিস্তারিত প্রক্রিয়া সেটি আর আলোচনা করব না, কারণ এটা তোমরা আগেই শিখে এসেছো। আমি শুধু এখানে চিত্রে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটি হচ্ছে আর্লি প্রোফেজ, এটি মিড প্রোফেজ, এটা হচ্ছে লেট প্রোফেজ। আর্লি প্রোফেজে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রোমোজোমগুলো সুস্পষ্ট হয়ে যাচ্ছে। এরপরে ক্রোমোজোমে ডিএনএ আস্তে আস্তে সংশ্লেষণের, ডিএনএ তো আগে সংশ্লেষিত হলো। এখানে মূলত ক্রোমোজোম বিভাজনের প্রস্তুতি নেয় এবং শেষ দিকে দেখা যাচ্ছে যে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে যাচ্ছে, নিউক্লিওলাসও বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং এক একটা ক্রোমোজোম লম্বালম্বি দুইটা ভাগে বিভক্ত হয়েছে। লম্বালম্বি এই দুইটা ভাগকে, এক একটা ভাগকে বলা হয় ক্রোমাটিড। তাহলে প্রোফেজে যা ঘটলো সেটি হচ্ছে যে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়ে যাচ্ছে। নিউক্লিয়ার জলবিয়োজনের কারণে কি হয়, ক্রোমোজোমগুলো দৃষ্টিগোচর হয়, খাটো এবং মোটা হয়, রং ধারণ করে, রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। তারপরে হচ্ছে নিউক্লিয়াস, তারপরে কি বললাম, তোমার নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হতে থাকে, নিউক্লিওলাস বিলুপ্ত হতে থাকে, ক্রোমোজোমগুলো লম্বালম্বি দুইটা ভাগে বিভক্ত হয়, অর্থাৎ ক্রোমাটিড সৃষ্টি হয়। এরপরে ধাপ হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজে যেটা হয় সেটা হচ্ছে, এখানে প্রোমেটাফেজ ধাপ দেখানো হয়নি, সরাসরি মেটাফেজ ধাপে চলে গেছে। প্রোমেটাফেজ ধাপে এই যে স্পিন্ডল যন্ত্রগুলো সৃষ্টি হয়েছিল এবং ক্রোমোজোম, এখানে যে ক্রোমাটিড সৃষ্টি হয়েছে, ক্রোমোজোমগুলো দুটি ভাগে বিভক্ত হয়েছে। এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো স্পিন্ডল যন্ত্রের স্পিন্ডল তন্তুর সাথে সংযুক্ত হয়। যে তন্তুর সাথে ক্রোমোজোমগুলো সংযুক্ত হয় সেই তন্তুগুলোকে বলা হয় ট্রাকশন তন্তু। তো প্রোমেটাফেজ পর্যায়ে স্পিন্ডল যন্ত্র তৈরি হলো। এই দুটি স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মাঝামাঝি অঞ্চলকে বিষুবীয় অঞ্চল বলা হয়। যেই স্পিন্ডল যন্ত্রের যেই তন্তুর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা যুক্ত হয়েছে তাকে বলা হয় ট্রাকশন তন্তু। এগুলো হচ্ছে প্রোমেটাফেজের বৈশিষ্ট্য। আর মেটাফেজে আমরা কি দেখতে পাচ্ছি? মেটাফেজে দেখতে পাচ্ছি যে ক্রোমোজোমগুলো সজ্জিত হয়েছে বিষুবীয় অঞ্চলে, স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমগুলো সজ্জিত হয়েছে। এখানে এটাই হচ্ছে মেটাফেজের প্রধান বৈশিষ্ট্য এবং প্রত্যেকটা বৈশিষ্ট্যে আমরা দেখতে পাবো যে ক্রোমোজোমগুলো আরও বেশি মানে জল বিয়োজন চলতেই থাকে এবং এখানে পুরোপুরি প্রোমেটাফেজে পুরোপুরি নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে যায়, নিউক্লিওলাসও বিলুপ্ত হয়ে যায় এবং স্পিন্ডল যন্ত্রটা সৃষ্টি হয়েছিল। আর মেটাফেজে এসে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে সজ্জিত হয়েছে। এরপরে অ্যানাফেজে দেখা যাচ্ছে যে এইখানে যে বিষুবীয় অঞ্চলে যে ক্রোমোজোমগুলো ছিল সেই ক্রোমোজোমগুলো ছিল ধরো এইরকম দুটি বাহু, এই লম্বালম্বি দুটি বাহু ক্রোমোজোমের। তো এই স্পিন্ডল যন্ত্রের সাথে এইভাবে যুক্ত ছিল। তো এই মেটাফেজের শেষ দিকে সেন্ট্রোমিয়ারের মাঝামাঝি এই ক্রোমোজোমগুলো দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। আর অ্যানাফেজে এসে সেন্ট্রোমিয়ার কি করে,
স্পিন্ডলযন্ত্রের স্পিন্ডল তন্তুকে আঁকড়ে ধরেই মেরুমুখী চলতে থাকে। এই যে দুই ভাগ হয়ে গেল ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম হয়ে গেল, এটা আরেকটা ক্রোমোজোম হয়ে গেল। তো এই দুইটা ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের দুই দিকে, দুই মেরুর দিকে চলতে থাকে। এটা এদিকে চলতে থাকে, এটা এদিকে চলতে থাকে। আমি উল্টা আঁকতেছি, আবার দেখাই যে এইভাবে এবং এইভাবে চলতে থাকে। হ্যাঁ, এটা একটা মেরু, এটা আরেকটা মেরু। এই ক্রোমোজোমটা বিভক্ত হয়ে এদিকে চলতে থাকে, অর্থাৎ সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে আর ক্রোমাটিডগুলো পশ্চাৎগামী থাকে। অ্যানাফেজ দশায় মেরুমুখী চলন শুরু হয়। এরপরে সর্বশেষ কেরিওকাইনেসিসের সর্বশেষ ধাপ হচ্ছে টেলোফেজ ধাপ। এই টেলোফেজ পর্যায়ে ক্রোমোজোম সমূহ দুটি বিপরীত মেরুতে স্থান নেয়, স্থির অবস্থানে চলে আসে। এই পর্যায়ে ক্রোমোজোমগুলোতে আবার নতুন জলযোজন ঘটতে থাকে, ফলে ক্রোমোজোমগুলো ক্রমান্বয়ে লম্বা এবং সরু হয়ে যায় এবং অদৃশ্য হতে থাকে। এই পর্যায়ে শেষের দিকে দুই মেরুতে ক্রোমোজোমগুলোর চারদিকে এই যে নিউক্লিয়ার এনভেলপ মানে নিউক্লিয়ার মেমব্রেন, এই যে নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি হতে থাকে, আবার নিউক্লিওলাসও সুস্পষ্ট হতে থাকে। তাহলে এই ক্যারিওকাইনেসিসে আমরা দেখলাম যে দুই মেরুতে দুইটা নিউক্লিয়াস সৃষ্টি হলো। এরপরে কি প্রয়োজন? দুইটা কোষ সৃষ্টি হলে তো শুধু দুইটা নিউক্লিয়াস সৃষ্টি হলেই কোষ সৃষ্টি হয়ে গেল কোষ সৃষ্টি হয়ে গেল না। এখন একটি মাতৃকোষ থেকে দুটি কোষ সৃষ্টির জন্য আরও কি প্রয়োজন? সাইটোকাইনেসিসের প্রয়োজন। এতক্ষণ পর্যন্ত আমরা ক্যারিওকাইনেসিস আলোচনা করেছি, এর মাধ্যমে একটি কোষে দুটি নিউক্লিয়াস সৃষ্টি হলো। এখানে প্রাণী কোষের বিভাজনটা দেখানো হয়েছে, এখানে উদ্ভিদ কোষের বিভাজনটা দেখানো হয়েছে। দেখো, প্রাণী কোষের একটু পার্থক্য হচ্ছে যে মেরুতে কি থাকে? স্টার রে থাকে। স্পিন্ডল যন্ত্র দুই মেরুতে সেন্ট্রিওল থেকে রশ্মি বিচ্ছুরিত হয়। এটি হচ্ছে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের মধ্যে শুধু পার্থক্য। এরপরে আমরা দেখব সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস যদি সংগঠিত না হয় তাহলে কি হলো? মাইটোটিক বিভাজন সম্পন্ন হলো, সম্পূর্ণ মাইটোসিস হয়নি। মাইটোসিস হওয়ার জন্য, অর্থাৎ দুটি অপত্য কোষ সৃষ্টি হওয়ার জন্য সর্বশেষে যেটি হতে হবে সেটি হচ্ছে সাইটোকাইনেসিস। এখানে তোমরা দুটি চিত্র দেখতে পাচ্ছ, একটা এনিমেল সেলে হয় আর একটা হচ্ছে প্লান্ট সেলে। প্রাণী কোষে আমরা দেখতে পাচ্ছি যে কি নেই? সেল ওয়াল নাই, আর উদ্ভিদ কোষে সেল ওয়াল আছে। তো টেলোফেজ পর্যায়ের শেষের দিকে সাইটোকাইনেসিস শুরু হয়। বিভাজনরত কোষগুলোর সাইটোপ্লাজম, এই যে সাইটোপ্লাজম দুই ভাগে বিভক্ত হওয়াটাকেই বলা হয় সাইটোকাইনেসিস। উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস কোষ প্লেট তৈরির মাধ্যমে ঘটে। কোষ প্লেট তৈরি হয়, এরপরে কোষ প্রাচীর বিষুবীয় অঞ্চলে ক্রমশ প্রশস্ত হয়ে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলটা ক্রমশ প্রশস্ত হয়ে কোষ প্রাচীরকে স্পর্শ করে। যে বিষুবীয় অঞ্চলটা প্রশস্ত হয়ে কোষ প্রাচীরকে স্পর্শ করে, ফলে এখানে কোষ প্লেট তৈরি হয়, আর ধীরে ধীরে দুই ভাগ হয়ে কোষ প্রাচীরও তৈরি হয়ে যায়। আর প্রাণী কোষে দেখা যাচ্ছে যে প্লাজমা লেমা আছে, সেই প্লাজমা লেমাটা খাঁজ হয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকতে থাকে। আস্তে আস্তে ভিতরে ঢুকে যে এই খাঁজটাই একদম ভেতরে দুই প্রান্ত একসাথে সংযুক্ত হয়ে পৃথক হয়ে দুটি কোষের সৃষ্টি করে। প্লাজমা লেমাটা ভিতরের দিকে খাঁজ সৃষ্টি করে। আর কোষ প্লেট যে তৈরি হলো, এখানে বিষুবীয় অঞ্চলে যে বললাম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলটা প্রশস্ত হয়ে কোষ প্রাচীরকে স্পর্শ করে। সূত্রগুলোতে স্পিন্ডল যন্ত্রের সূত্রগুলোতে অদৃশ্য হয়ে যায়, আর এখানে লাইসোজোমের মতো ফ্র্যাগমোসোম জমা হয়, পরে এগুলো মিলিত হয়ে প্লাজমা লেমা ঝিল্লি সৃষ্টি করে। এরা আবার কোষ প্লেট তৈরিতে সাহায্য করে। আর কোষ প্লেটের উপরে যখন হেমিসেলুলোজ এবং অন্যান্য দ্রব্য জমা হয়, তখন কোষ প্রাচীর গঠন করে সম্পূর্ণ দুটি কোষে পরিণত হয়ে যায়। এটা একটা অপত্য কোষ, এটি আরেকটি অপত্য কোষ, এটি একটা মাতৃকোষ। তাহলে
একটা মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি হলো। একটি প্রাণীর মাতৃকোষ সম্পূর্ণ দুটি অপত্য কোষে পরিণত হলো। এখানে যেটা তোমরা যে পর্যায়টা তোমরা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে মূলত টেলোফেজ পর্যায়। কোষ নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুইটা ভাগে বিভক্ত হয়েছে, এরপরে সাইটোকাইনেসিস সংগঠিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়েছে। তো এটুকুই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়, যে মাইটোসিস কোষ বিভাজন কী, মাইটোসিস কোষ বিভাজনের জন্য কী কী প্রয়োজন এবং মাইটোসিস কোষ বিভাজন কীভাবে সংঘটিত হয়। আসলে জীবদেহের জন্য মাইটোসিস কোষ বিভাজন অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটি তোমরা আগেও জেনেছো, যে দেহের বৃদ্ধি, বংশবৃদ্ধি, জননাঙ্গ সৃষ্টি, তারপরে হচ্ছে দেহে একটা জীবের নির্দিষ্ট আকার আয়তন রক্ষা, তারপরে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা, ক্রোমোজোমের সমতা রক্ষা, তারপরে কোথাও আঘাত পেলে সেটার ক্ষতস্থানকে পূরণ করার জন্য, তারপরে কোনো উদ্ভিদ বা প্রাণীর কোনো অঙ্গ নতুন সৃষ্টি হওয়ার জন্য, এই প্রত্যেকটা কাজের জন্য মাইটোসিস কোষ বিভাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমাদের আলোচনায় এতটুকুই। তাহলে তোমাদের জন্য কাজ থাকলো, তোমরা কোষচক্রের বিভিন্ন ধাপের বর্ণনা দেবে। কোষচক্রে কী কী ধাপ সংগঠিত হয়, একটা কোষ সৃষ্টি, বৃদ্ধি এবং বিভাজন। তার দ্বিতীয় আরেকটি কাজ থাকবে, সেটি হচ্ছে মাইটোসিস বিভাজনের গুরুত্ব আলোচনা করবে। এতক্ষণ পর্যন্ত মনোযোগের সাথে ক্লাসে উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ। আজকে এতটুকুই। আমরা সামনের ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।